এই দম্পতি একদিন ঘুরতে যায় এমন এক গ্রামে যেখানে প্রতিনিয়ত কোনো কাপল ঘুরতে এলে নিখোঁজ হয় তাদের স্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন কেবল তাদের স্ত্রীদেরকে কিডন্যাপ করা হয়, আর এর পিছনে আসলে কে জড়িত? এই সব প্রশ্নের উত্তর দিতে আজ আমি হাজির হলাম অসাধারণ থ্রিলার মুভি ভিদিয়া মুয়ারচির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটা যে এত টান উত্তেজনা আর থ্রিলে ভরপুর হবে তা আমি আগে ভাবতে পারিনি। তাই চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমাদেরকে অর্জুন আর কায়েল নামের এক নতুন দম্পতিকে দেখানো হয়, যারা একে অপরকে ভীষণ ভালোবাসতো। বিয়ের সময় অর্জুন কায়েলকে কথা দিয়েছিল সবসময় তার পাশে থেকে তার খেয়াল রাখার। কিন্তু দিনের অগ্রগতিতে অর্জুন কায়েলকে তেমন একটা সময় দিতে পারছিল না, কারণ সে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতো তার কাজ নিয়ে। এভাবে কিছু বছর পর তাদের সংসারে এক নতুন সদস্যর আগমন হতে যাচ্ছিল। তবে সেখানেই ঘটে এক দুর্ঘটনা। সিঁড়ি থেকে অ্যাক্সিডেন্টালি পড়ে যাওয়ার কারণে কায়েলের পেটে থাকা বাচ্চাটা মারা যায়। এই দুর্ঘটনায় কায়েল বেঁচে গেলেও বাচ্চা হারানোর শোক সে আর কাটিয়ে উঠতে পারেনি। ঠিক সেই সময় ডাক্তার অর্জুনকে ডেকে এনে যখন বলে যে কায়েল আর কখনো মা হতে পারবে না, তখন তারা দুজনেই আরো বেশি ভেঙে পড়ে, যার ফলে ধীরে ধীরে তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে। আসলে অর্জুন তার কাজের চাপে বেশিরভাগ সময়ই বাইরে থাকতো বলে তার স্ত্রী সবসময় একা থাকতো। আর এই একাকিত্বের কারণে কায়েল মনে করতে থাকে যে অর্জুন তার আর আগের মতো ভালোবাসে না। তাই সে ডিসাইড করে নেয় সেপারেট হওয়ার, এবং সে অর্জুনকে ডিভোর্স লেটার পাঠিয়ে জানিয়ে দেয় যে সে আর তার সাথে থাকতে চায় না। সে আরো জানায় এখন সে নতুন একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে, যে তাকে যথেষ্ট পরিমাণে সময় এবং যত্ন করে। এদিকে কায়েলের এরকম ডিসিশনে অর্জুন মোটেও মেনে নিতে পারছিল না। সে কায়েলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো কথাই কায়েল শোনে না। এর পরের সিন চলে যায় 12 বছর আগে, যেখানে অর্জুন কায়েলকে একটা রেস্টুরেন্টের প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়, এবং অল্প সময়ের মধ্যে তারা দুজনের অনেক ভালো বন্ধু হয়ে পড়ে। অর্জুন অনেক চেষ্টা করতে থাকে কায়েলকে নানাভাবে পটানোর জন্য, কিন্তু কোনোভাবেই সে কায়েলকে ইমপ্রেস করতে পারছিল না। তখন সে একটা প্ল্যান করে এবং কায়েলকে একটা সুন্দর রিং দেখিয়ে বলে, এটা আমি আমার ভালোবাসার জন্য কিনেছি, যে আমার অফিসের একজন কলিগ। আমি কাল তাকে এটা দিয়ে প্রপোজ করতে যাচ্ছি, কারণ আমি তাকে অনেক পছন্দ করি। এটা শুনে কায়েলের অনেক জেলাসি ফিল হতে থাকে, এবং বাসায় যাওয়ার পর সে আর সহ্য করতে না পেরে অর্জুনকে কল দিয়ে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। কিন্তু অর্জুন কায়েলের কথায় কোনো উত্তর না দিয়ে কলটা কেটে দেয়, এবং সরাসরি কায়েলের বাসায় এসে সেই রিংটা দেখিয়ে বলে যে এটা আমি আমার ভালোবাসার মানুষের জন্য কিনেছি, যেটা সত্যি বলতে তুমি। আমি শুধু জানতে চাচ্ছিলাম যে তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা। এখন এই সব কথা শুনে কায়েল অনেক ইমোশনাল হয়ে পড়ে, এবং সিন কাট হয়ে চলে আসে বর্তমানে, যেখানে অর্জুন আর কায়েল গাড়ি করে কোথাও যাচ্ছিল। এখানে আমরা জানতে পারি যে কায়েল যেহেতু সেপারেট হওয়ার ডিসিশন নিয়েছে, তাই কেস চলাকালীন সে তার বাবা মার সাথে থাকতে চাইছিল। এখন এগুলো শুনে অর্জুন অনেক হতাশ হয়ে পড়ে, কারণ তার এখনো বিশ্বাস হচ্ছিল না যে কায়েল তাকে ছেড়ে অন্য আর একটা ছেলের সাথে চলে যাচ্ছে। তাই তখন সে কায়েলকে তার বাবার বাড়িতে দিয়ে আসতে চাইলে কায়েল প্রথমে রাজি হতে চায় না, কিন্তু অনেকবার বলার পর সে রাজি হয় অর্জুনের সাথে যেতে। তো তারা যখন নির্জন মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছিল, তখন একটা গাড়ি তাদের সামনে চলে আসে, আর অল্প একটুর জন্য তাদের গাড়িটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। কিন্তু তখনই সেই গাড়ি থেকে মাইকেল নামের এক ছেলে বেরিয়ে তাদের দিকে রাগান্বিত চেহারায় তাকাতে থাকে, এবং একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এই বিষয়টা অর্জুনের কাছে অনেক অদ্ভুত লাগে, কিন্তু পরক্ষণে সেই বিষয়টা ইগনোর করে আবারও গাড়ি চালাতে শুরু করে। এরপর তারা সোজা চলে আসে একটা পেট্রোল পাম্পে রিফুয়েলিং করানোর জন্য। এবার সেখানে কায়েল চলে যায় একটা দোকানে কিছু শপিং করার জন্য। ঠিক এই জায়গাতেই তার সাথে দীপিকা নামের একটা মেয়ের দেখা হয়, যে চেন্নাই থেকে এখানে তার স্বামীর সাথে ব্যবসার পারপাসে এসেছিল। এভাবে কিছুক্ষণ কথা বলার পর কায়েল আর দীপিকার মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়, এবং সে তার স্বামীকে পরিচয় করিয়ে দেয়, যার নাম ছিল রাকশিদ। এদিকে অর্জুন যখন বাইরে দাঁড়িয়ে কায়েলের জন্য অপেক্ষা করছিল, তখনই মাইকেল তার কিছু সাথী নিয়ে সেখানে চলে আসে। এরপর তারা এসে অর্জুনকে উস্কানোর অনেক চেষ্টা করতে থাকে, এই বলে যে আজ সে প্রায় তার গাড়িকে ধাক্কা দিয়েছিল, আর যদি সে সঠিক সময় ব্রেক না দিত তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতো।
কিন্তু অর্জুন বুঝতে পারে যে মাইকেল তাকে জাস্ট খেপানোর চেষ্টা করছে যাতে সে তার ফাইট করার জন্য একটা রিজন পেয়ে যায়। কিন্তু এবার অর্জুন তার মাথা ঠান্ডা রেখে মাইকেলকে ইগনোর করতে থাকে। তখন কায়েল দোকান থেকে বের হলে অর্জুন তাকে নিয়ে আবারও যাত্রা শুরু করে। তবে কিছু দূর যেতে না যেতেই কায়েলের শরীর অনেকটা খারাপ হতে শুরু করে, কারণ সে ওই দোকান থেকে কিছু অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলেছিল। এখন কায়েলের এই অবস্থা দেখে অর্জুনের অনেক চিন্তা শুরু হয়। আর ঠিক এরই মাঝে হঠাৎ তাদের গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। অর্জুন অনেক চেষ্টা করেও গাড়িটা নষ্ট হওয়ার কোনো কারণ খুঁজে পায় না। তবে ইতিমধ্যেই মাইকেলদের গাড়ি দ্রুত গতিতে তাদের সামনে দিয়ে চলে গেলে অর্জুন বুঝতে পারে যে তাদের ঝগড়া করার সময় মাইকেল এবং তার বাকি সাথীরা নিশ্চয়ই তার গাড়ির সাথে কিছু একটা করেছে। এই সব কিছু দেখে কায়েল এবার বেশ ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে মাইকেলরা তাদেরকে বিরক্ত করার জন্য এগুলো করে বেড়াচ্ছে। তবে ঠিক সেই সময় একটি ট্রাক সেখান দিয়ে যেতে থাকলে কায়েল সাহায্যের জন্য সেই ট্রাকটিকে সিগন্যাল দেয়। এবার এখানে দেখা যায় যে এই ট্রাকের ভিতরে রয়েছে দীপিকা ও রাক্ষিত। আসলে দোকানে কায়েলের সাথে প্রথম দেখা হওয়ার সময় দীপিকা জানিয়েছিল যে তাদের একটা এক্সপোর্টের ব্যবসা আছে আর সেই কাজের জন্য তারা মূলত এখানে এসেছিল। তো এখানে অর্জুনকে তাদের সাথে পরিচয় করে দিয়ে কায়েল বলে, আমাদের গাড়িতে কি হয়েছে আমরা জানি না, হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। তখন রাক্ষিত বলে, এটা অ্যাডভান্স মডেলের গাড়ি না হলে আমি ঠিক করে দিতাম। ঠিক তখনই অর্জুন জিজ্ঞেস করে যে আপনার ট্রাকে একটা রেডিও দেখেছিলাম, সেটার মাধ্যমে কি কোনো মেকানিক ডাকা যাবে? আসলে এই জায়গাটাতে কোনো মোবাইল ফোনে নেটওয়ার্ক ছিল না। তবে এই সব শুনেও রাক্ষিত বলে, রেডিওটা খারাপ, আজ সকাল থেকে আমি এটা খেয়াল করেছি। এখন হাইওয়েতে একটা ট্রাকের দোকান আছে আর সেখানে গিয়ে এটা ঠিক করতে হবে। তবে তখনই কায়াল তার হ্যামার গাড়ির লোকদের দেখিয়ে রাক্ষিতকে বলে, এরা কিছুক্ষণ ধরে আমাদের সাথে ঝামেলা করছে। জবে রাক্ষিত জানায় এখানে এরকম অনেক লোক আছে, এখানে পেট্রোল গাড়ি খুব কমই আসে, তাই এরা এমন করে। যাই হোক, চুপচাপ আমাদের সাথে তোমরা চলে আসো, এখান থেকে 40 কিলোমিটার দূরে একটা বার আছে, চলো আমি তোমাকে সেখানে নামিয়ে দিই, কেননা সেখানকার ল্যান্ডলাইন থেকে তোমরা মেকানিককেও ফোন করে ডাকতে পারবে। তখন অর্জুন জানায় তাদের গাড়িতে অনেক লাগেজ আছে আর এই লাগেজগুলো তাদের ট্রাকে ওঠানো যাবে কিনা। তবে রাক্ষিত জানায় আমার গাড়ি ভর্তি অনেক মালামাল, এছাড়াও আমাকে তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে, নাহলে আমার চুক্তি বাতিল হয়ে যাবে। ঠিক সেই সময় মাইকেল তাদের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এখন এই দৃশ্য দেখতে পেয়ে দীপিকা বলে, আমরা বরং বারে গিয়ে রোড ট্রাকে ফোন করি, তারা এসে আমাদের গাড়িটাকে কোম্পানিতে নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এখানেই থাকুন। এখন কায়েল এটা শুনে বলে, আমার শরীর খারাপ রাখছে, রোড ট্রাক আসতে কতক্ষণ সময় লাগবে? জবে দীপিকা জানায় 2 থেকে 3 ঘন্টা তো লাগবেই। এরপর সে বলে, আচ্ছা কাজ করো, বরং তুমি আমাদের সাথে আসো, আমি তোমাকে সেই বারে নামিয়ে দিচ্ছি, সেখানে একটা রেস্টরুম থাকবে, তাই তুমি সুবিধা মতো সেখানে রেস্টও নিতে পারবে। ওখানে গিয়ে তুমি একটা ফোন করে দিলে লোকজন চলে এসে তোমার স্বামীকে এখান থেকে নিয়ে যাবে। এখন এই সব কথাবার্তা শুনে অর্জুন বেশ চিন্তায় পড়ে যায়। এমন অচেনা 2 মানুষের হাতে সে তার নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়াটা বেশ সুবিধার মনে করছে না, কিন্তু এই মুহূর্তে তাদের হাতেও আর কোনো উপায় নেই। আর যার কারণে যখন কায়েল তাকে নিশ্চিত করে যে কিছুই হবে না, তখন অর্জুনও রাজি হয়ে যায় কায়েলকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। এভাবেই চলে যাওয়ার পর পথে কায়েল দীপিকাকে জানায় যে সে তিবিলিস থেকে এসেছে আর তার স্বামী চেন্নাইয়ের বাসিন্দা। এখানে চাকরি পাওয়ায় সে এই ইউএসএ কোম্পানিতে কাজ করতে আসে এবং এখানেই বসতি স্থাপন করে। ঠিক সেই সময় অর্জুন রেডিও ট্রাক আসবে বলে অপেক্ষা করছিল। এরপর কি সমস্যা হয়েছে সেটা দেখতেই সে নিজের গাড়ির বেনেট খুলে ফেলে। ঠিক সেই সময় সে দেখতে পায় এই গাড়ির কিছু তার কাটা রয়েছে। এখন সে এটা ভাবে যে এটা হয়তো সেই গাড়ির লোকেরাই করেছে। এবার সে তার তারগুলো জোড়া লাগাতেই তার গাড়িটা স্টার্ট হয়ে যায়। তাই আর এক মুহূর্ত দেরি না করে সে রওনা দেয় 40 কিলোমিটার দূরের সে বাড়ির দিকে। এভাবেই সে যখন ওই বাড়ি পৌঁছায় তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কেননা সে এখানে গিয়ে কায়েলকে কোথাও খুঁজে পায় না। এমনকি সে বারের মালিক স্যামকে জিজ্ঞেস করে যে এখানে কোনো মহিলা এসেছিল কিনা, কিন্তু জবাবে স্যাম যখন জানায় যে এমন কেউই এখানে আসেনি, তখন অর্জুন অনেক চিন্তায় পড়ে যায়। এবার সে ওই ক্যাফেতে থাকা সকল কাস্টমারকে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করলেও তারা ঠিক একই উত্তর দিতে থাকে। তখন অর্জুন এইবারে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতে চাইলে স্যাম জানায় কয়েক মাস ধরেই তাদের ক্যামেরা নষ্ট হয়ে রয়েছে, তাই তাদের কাছে কোনো ফুটেজ নেই। এই কথা শুনে কায়েলকে নিয়ে অর্জুনের আরো অনেক চিন্তা হতে থাকে এবং আর কোনো উপায় না পেয়ে সে দ্রুত গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে সামনে আগাতে থাকে। এভাবে সামনে আগাতে আগাতে সে কিছু দূরেই রাক্ষিতদের সেই ট্রাকটা দেখতে পায়
আর এর ফলে দ্রুত সে এবার ওই ট্রাকের পিছু শুরু করে। এভাবে অনেক চেষ্টার পরে সে ট্রাকটার কাছাকাছি এসে পৌঁছায়, কিন্তু এখানে দেখা যায় রাক্ষিত তাকে দেখেই ট্রাকের গতি আরো বাড়িয়ে দেয়। এর ফলে অর্জুনের চিন্তা আরো বেশি বেড়ে যায় যে রাক্ষিত হয়তো তার স্ত্রীর সাথে কিছু একটা করেছে, যার ফলে এখানে তাদের মধ্যে শুরু হয় এক চরম রেস। এভাবে অনেকক্ষণ ড্রাইভিং এর পর ফাইনালি অর্জুন ট্রাকটির সামনে আসতে সক্ষম হয় এবং সে তার পথ আগলে দাঁড়ায়। এই কারণে রাক্ষিত এবার তার ট্রাকটাকে থামাতে বাধ্য হয়। কিন্তু এবার ঘটে এক অন্য ঘটনা। রাক্ষিত ট্রাক থেকে নেমে এমন এক অদ্ভুত আচরণ করতে থাকে যে সে যেন অর্জুনকে চেনেই না। তখন অর্জুন বলে যে কিছুক্ষণ আগেই তো তোমাদের সাথে আমার স্ত্রীকে এই গাড়িতে পাঠিয়েছি। তখন রাক্ষিত তাকে বলে যে না, মোটেও না, আমি তো তোমাকে এই প্রথমই দেখলাম। এছাড়াও দেখো আমার গাড়িতে কোনো মেয়ে মানুষই নেই। এই সব কথা শোনার পর দ্রুত অর্জুন ওই গাড়ির ভিতরে যে চেক আপ করা শুরু করে এবং এখানেই সে দেখতে পায় যে গাড়ির মধ্যে সত্যিই কেউ নেই। এই সব কিছু দেখে অর্জুনের মাথায় যেন বাজ পড়ে। সে বুঝে উঠতে পারছিল না যে কেন রাক্ষিত এমন আচরণ করছে, যার ফলে তার মাথা প্রচন্ড গরম হয়ে গিয়ে সে রাক্ষিতকে মারতে উদ্যত হয়। তবে ঠিক তখনই সেখানে একটা পুলিশের গাড়ি এসে থামে। তখন উইলিয়াম নামের এক পুলিশ এসে তাদের দুজনকে থামিয়ে দেয়। এই সুযোগ বুঝে অর্জুন তার স্ত্রীর ব্যাপারে সব খুলে বলে এবং অনেক রিকোয়েস্টের পর পুলিশ যখন তাদের দুজনের আইডি চেক করে তখন রাক্ষিত নিজেকে ধীরাজ বলে পরিচয় দেয়, যা শুনে অর্জুন আরো বেশি ক্ষেপে যায় এবং রাক্ষিতকে মারার জন্য আগাতে থাকে। তখন পুলিশ তাদের দুজনকে শান্ত থাকতে বলে এবং কোনো প্রমাণ না পাওয়ায় সে রাক্ষিতকে ছেড়ে দেয়। এর পাশাপাশি পুলিশ অর্জুনকে থানায় গিয়ে তার স্ত্রীর ব্যাপারে নিখোঁজ হওয়ার অভিযোগ করতে বলে। এবার তার কথা মতো অর্জুন থানায় জিডি করতে গেলে মাজিদ নামের এক অফিসার বলে যে তোমার স্ত্রী যদি 24 ঘন্টার মধ্যে ফিরে না আসে তাহলে আমরা কেবল অ্যাকশন শুরু করব। কিন্তু এতক্ষণ অপেক্ষা করার মতন সময় অর্জুনের ছিল না, কারণ সে শিওর ছিল যে তার স্ত্রী রাক্ষিত দ্বারাই কিডন্যাপ হয়েছে এবং তার সাথে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তাই সে সবার প্রথমে ওই বারে গিয়ে বিনা অনুমতিতে বারের ভিতরে ইনভেস্টিগেশন শুরু করে। এভাবেই জোর করে সে নানান জিনিসপত্র চেক করতে থাকলে স্যাম বিরক্ত হয়ে অর্জুনের উপরে বন্দুক তাক করে, যার ফলে অর্জুন এবার বাধ্য হয় সেখান থেকে চলে যেতে। তবে বাইরে বেরোতেই অর্জুন মোহন নামের এক প্রতিবন্ধী ছেলেকে দেখতে পায়। এই মোহন নামের ছেলেটি তাকে জানায় যে সে তার স্ত্রীকে দেখেছে। সে বলে আমি একটা ট্রাককে রুট 7 এর দিকে যেতে দেখেছিলাম, যার ভিতরে লম্বা চুলওয়ালা একজন লোক এবং দুজন মহিলা ছিল। আপনি হয়তো পুলিশের কাছে সাহায্য চেয়েছেন আপনার স্ত্রীকে খুঁজে বের করতে, কিন্তু সত্য কথা হচ্ছে এই পুলিশরাও কিন্তু এই কিডন্যাপার সিন্ডিকেটের সাথে জড়িত। এছাড়াও এই বারের মালিকও এই সিন্ডিকেটের হয়েই কাজ করে, তাই এরা কেউই আপনাকে সাহায্য করবে না। এখন আমাকে প্রতিবন্ধী ভেবে আপনি হয়তো আমার কথাগুলো বিশ্বাস করবেন না, কিন্তু সবকিছু বোঝার ক্ষমতা আমার মধ্যে রয়েছে। এখন বাকিটা আপনার ইচ্ছা। এবার মোহনের বলা প্রতিটা কথা সত্য মনে হওয়ায় অর্জুন দ্রুত রুট 7 এর দিকে রওনা দেয়। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সে সেখানে পৌঁছে দুটো গাড়িকে পার্ক করতে দেখতে পায়। তো সে যখন ওই গাড়িগুলো চেক করতে থাকে তখনই তার পিছনে হঠাৎ একজন এসে তাকে আঘাত করে বসে। আসলে এই লোকগুলো ছিল সেই মাইকেলের বাহিনী। আর এরই মাঝে আমরা দেখতে পাই যে সেখানে উপস্থিত রয়েছে মোহন নামে সেই প্রতিবন্ধী ছেলেটিও। আসলে মোহন হচ্ছে এই গ্যাংয়েরই একজন মেম্বার, যে জেনে বুঝেই অর্জুনকে এই গ্যাংয়ের মধ্যে এনে ফাঁসিয়ে দিয়েছে। শুধু তাই নয়, একটু পরে এখানে এসে হাজির হয় স্বয়ং রাক্ষিত এবং দীপিকা। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, মাইকেলরা মূলত তাদের হয়ে কাজ করে এবং এই সব কিছু তাদের পরিকল্পনার অংশ ছিল। এখন অর্জুনের এই অবস্থা দেখে রাক্ষিত ও দীপিকা অনেক মজা নিতে থাকে। এরপর তারা এমন এক শকিং নিউজ দেয় যা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এখানে রাক্ষিত আর দীপিকা জানায় যে কায়েলি নাকি তাদেরকে হায়ার করেছে তাকে হত্যা করার জন্য। এই কথা শোনার পরে তো অর্জুন পুরোই শকড হয়ে পড়ে, কিন্তু অর্জুন তাদের কথা বিশ্বাস করে না, কারণ সে জানে কায়েল কখনোই এমন জঘন্য কাজ করতে পারে না। ঠিক এর পরের দৃশ্যেই আমরা রাক্ষিত ও দীপিকার অতীত দেখতে পাই, যেখানে তারা দুজন একই মেন্টাল হসপিটালে ভর্তি ছিল। আসলে দীপিকা ছিল একজন সাইকোপ্যাথ, যার রাগ চরমে পৌঁছালে সে মানুষকে হত্যা করে তার রাগ কমাতো। এই কারণে তার বাবা মা বাধ্য হয়ে তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে।
কিন্তু সে এখানে থেকে বারবার তার মা বাবার কাছে চিঠি পাঠাতো যাতে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনোবারই তার বাবা মা তাকে নিতে আসতো না, যার কারণে সে তার বাবা মাকে অনেক ঘৃণা করা শুরু করে। এদিকে একদিন ওই মেন্টাল হসপিটালের কিছু লোক দীপিকার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় সেখানে রাক্ষিত এসে দীপিকাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়, আর এরপর থেকেই তাদের মধ্যে শুরু হয় এক গভীর বন্ধুত্ব, যা ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়। এভাবেই একদিন দীপিকা রাক্ষিতকে তার বাবা মায়ের সাথে দেখা করিয়ে দেওয়ার অনুরোধ করলে রাক্ষিত তাকে নিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায়। এরপর দীপিকা তার নিজের ঘরের মধ্যে নিজের বাবা মাকে হত্যা করে এবং তাদের সব টাকা নিয়ে রাক্ষিতের সাথে পালিয়ে যায়। ওই দিনের পর থেকেই দীপিকা ও রাক্ষিত বহু লোককে টাকার জন্য হত্যা করেছিল এবং এখন এটা তাদের বিজনেস হয়ে দাঁড়িয়েছে। এর পরের সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে রাক্ষিত অর্জুনকে বলে যে তুমি সত্যি যদি তোমার প্রাণ বাঁচাতে চাও তাহলে আমার কাছে একটা অফার আছে, তোমার অ্যাকাউন্টে থাকা 8 কোটি টাকা যদি আমাদের দিয়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। এটা শুনে অর্জুনের কাছে খটকা লাগে, কারণ তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা তো সে বাদে আর কেউই জানার কথা নয়। তখন সে বুঝে ফেলে যে তারা শুধু কায়েলের নাম ব্যবহার করে তার টাকাগুলো আত্মসাৎ করার চেষ্টা করছে এবং তারা অনেক আগে থেকে তাকে টার্গেটে রেখেছে। এই বিষয়টা দীপিকাও বুঝতে পারে এবং সে অর্জুনকে দ্রুত টাকা আনতে বলে, না হলে তারা তার স্ত্রীকে মেরে ফেলবে। এখন আর কোনো উপায় না পেয়ে অর্জুন রাক্ষিতের দেখানো একটা ব্যাংকে চলে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে যখন নগদ 8 কোটি টাকা উঠিয়ে দিতে বলে তখন ম্যানেজার এতগুলো টাকা প্রথমে দিতে চায় না, কিন্তু অর্জুনের অনেক রিকোয়েস্টে সে কোনো উপায় না পেয়ে টাকাগুলো দিয়ে দেয়। এরপর ব্যাংক থেকে বেরোতেই মাইকেল সেখানে চলে আসে এবং সেই টাকার ব্যাগগুলো নিতে চাইলে অর্জুন প্রথমে কায়েলের সাথে দেখা করে তারপরে সেগুলো দিতে চায়। ঠিক এই মুহূর্তে আমরা কায়েলকে দেখতে পাই, যাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। ঠিক তখনই দীপিকা সেখানে এসে তাকে কটাক্ষ সুরে বলতে থাকে যে তোমার স্বামী তো তোমাকে ভীষণ ঘৃণা করে, কারণ সে আমাদের টাকা দিয়েছে তোমাকে হত্যা করার জন্য, কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো বলে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি যদি আমাকে তোমার নতুন বয়ফ্রেন্ডের কাছ থেকে 10 কোটি টাকা দিয়ে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু কায়েল জানতো যে অর্জুন এরকম কখনোই করতেই পারে না, তাই সে কায়েলকে বলে আমি জানি এই সব কিছু তোমাদের প্ল্যানেরই অংশ, আর আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না, কারণ আমি জানি অর্জুন আমাকে বাঁচাতে আসবেই। এই সব কথা শুনে দীপিকা অনেক রেগে যায় এবং তাকে আবারও আগের মতো বেঁধে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মাইকেলরা যখন অর্জুনকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন মাইকেল হাসতে হাসতে বলে একজন মানুষ কতটা বোকা হলে তার স্ত্রীর কিডন্যাপারদের কথা মতো চলতে পারে। তুমি কি সত্যিই ভেবেছো আমরা তোমাকে তোমার স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি? এটা শুনে অর্জুনের অনেক রাগ হয় এবং সে গাড়ির মধ্যে ফাইট শুরু করে। সে একাই 3 জনের সাথে ফাইট করতে থাকে এবং এক পর্যায়ে তার কাছে একটা বন্দুক চলে আসে। এবার সে ওই বন্দুক দিয়ে 3 জনকেই গান পয়েন্টে নেয়। এরপর সে গাড়ি থামিয়ে মাইকেলের 2 জন সাথীকে সেখানেই আহত করে গাড়িতে ফেলে দেয় এবং মাইকেলকে সিটের সাথে বেঁধে রেখে সামনে আগাতে থাকে। সে বারবার মাইকেলকে জিজ্ঞেস করতে থাকে যে কায়েলকে কোথায় রাখা হয়েছে, কিন্তু সে যখন কিছুই বলে না তখন অর্জুন মাইকেলকে টর্চার শুরু করে। তবে ঠিক তখনই সেখান দিয়ে উইলিয়াম নামে সেই পুলিশ অফিসার যাচ্ছিল, যে মাইকেলকে এভাবে বেঁধে থাকতে দেখে অর্জুনকে স্যারেন্ডার করতে বলে, কারণ তার মনে হচ্ছিল অর্জুন এখানে কোনো খারাপ কাজ করছে। অর্জুন তাকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে যে এরাই তার স্ত্রীকে কিডন্যাপ করেছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় উইলিয়াম তার কথা বিশ্বাস করে না। এদিকে ততক্ষণে মাইকেল একটা বন্দুক নিয়ে সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে এবং সে যখন অর্জুনের উপরে গুলি চালায় তখন অর্জুন পালাতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এরপর মাইকেল তার গাড়ি ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে গেলে অর্জুন সেই পুলিশের গাড়িটা নিয়ে আশেপাশে খোঁজ শুরু করে। তখনই সে একটা পার্কিং লটের রাক্ষিতে ট্রাকটি দেখতে পায়, আর এবার সে সেখানে খোঁজাখুঁজি শুরু করলেও সেখানে কিন্তু সে তেমন কিছুই পায় না। এই সব কিছু দেখে সে আরো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। অন্যদিকে আমরা মাইকেলকে দেখতে পাই, যে রাক্ষিতকে সকল টাকা বুঝিয়ে দিয়ে বলে যে অর্জুন আমাদের হাত থেকে পালিয়ে গেছে, তবে ভুলক্রমে আমি একজন পুলিশকে মেরে ফেলেছি। তখন রাক্ষিত তাকে জিজ্ঞেস করে কেউ তাকে এতক্ষণ ফলো করেছিল কিনা। জবে মাইকেল জানায় আমি খুব সাবধানতার সাথে এখানে এসেছি, তাই আমার মনে হয় না কেউ আমাকে ফলো করছে। কিন্তু রাক্ষিত বলে যে না, তোমার ধারণা ভুল,
যেহেতু তুমি একজন পুলিশ মেরে ফেলেছো, তাই যে কোনো মুহূর্তেই আমাদের এই আস্তানায় পুলিশ চলে আসতে পারে। তাই ঠিক এই মুহূর্তেই আমাদের এই আস্তানা ছেড়ে পালাতে হবে। এই প্ল্যান করে তারা সবাই এবার প্রমাণ লোপাটের জন্য পুরো জায়গাটাকে ফাঁকা করতে শুরু করে। এদিকে অর্জুন যখন সেই পার্কিং লটে হতাশ হয়ে বসেছিল, তখন সেখানে বারের মালিক স্যামকে দেখে অর্জুনের হঠাৎ সন্দেহ হতে থাকে। তাই এবার সে তার পিছু করতে শুরু করে। এবার অর্জুন স্যামের বাড়িতে গিয়ে যখন পৌঁছায়, তখন সে জানতে পারে স্যাম তার ওয়াইফ ও সন্তানদের অনেক মারধর করে এবং সে নিজেও রাক্ষসীদেরই একজন সদস্য। তখন অর্জুন সুযোগ পেয়ে স্যামের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সে বারবার রাক্ষসীদের ব্যাপারে জিজ্ঞেস করলে স্যাম কিছুতেই তার মুখ খোলে না। তখন স্যামের মা সেখানে এসে অর্জুনের উপরে গুলি চালালে গুলিটা রিফ্লেক্ট হয়ে উল্টো তার মাথায় লাগে, যার কারণে সেখানেই স্যামের মা মারা যায়। এদিকে গুলির শব্দ শুনে আরো দুজন গুন্ডা সেখানে এসে অর্জুনের উপরে হামলা করে দেয়, কিন্তু এবার অর্জুন একাই তাদের তিনজনের অবস্থা খারাপ করে দিলে স্যাম ভয়ে রাক্ষসীদের অ্যাড্রেস দিয়ে দেয়। এরপর অর্জুন সেই সোজা অ্যাড্রেসে গিয়ে সেখানে থাকা সকল গুন্ডাদের একের পর এক মারতে থাকে। এভাবে সবাইকে কালানোর পর যখন অর্জুন মাইকেলের সামনে উপস্থিত হয়, তখন দীপিকা এসে অর্জুনের উপরে হামলা করে দেয়। এরপর তারা দুজনে মিলে শুরু করে এক মহা ফাইটিং। কিন্তু এখানে দীপিকার ভুলে মাইকেল সেখানে গুরুতর আহত হয়, আর এটা দেখে দীপিকা রেগে গিয়ে অর্জুনের মাথায় কাপড় পেঁচিয়ে ধরে। কিন্তু ঠিক এই মুহূর্তে অর্জুন এক টেকনিক করে দীপিকাকে সহ নিচে পড়ে যায়। তবে এখানে দীপিকা পা পিছলে এমন একটা টবের মধ্যে পড়ে যায় যেখানে ছিল ভয়ানক এক অ্যাসিড, যার ফলে মুহূর্তের মধ্যে দীপিকার অর্ধেক শরীর পুড়ে গলে যেতে শুরু করে। এই দৃশ্য রাক্ষসী দেখতে পেয়ে তার মাথায় যেন খুন চেপে যায়। সে ফাইনালি দীপিকাকে অনেক ভালোবাসি বলে বিদায় দেওয়ার পর সোজা চলে যায় অর্জুনকে শেষ করতে। এরপর তাদের মধ্যে শুরু হয় আর এক লড়াই। তবে এক পর্যায়ে রাক্ষসী একটা চলমান মেশিন আটকে গিয়ে মারা পড়ে, আর অর্জুন এরপর পুরো ফ্যাক্টরি জুড়ে কায়েলকে খুঁজতে শুরু করে। তবে রাক্ষসীদের মরে যাওয়ার আগে অর্জুন অনেক রিকোয়েস্ট করেছিল কায়েলের ব্যাপারে বলতে, কিন্তু সে অর্জুনকে কোনো তথ্যই দেয় না। তখন অর্জুন পাগলের মতন কায়েলকে খুঁজতে থাকে, আর এখানে সে একটা মেয়ে ডেড বডি খুঁজে পায়। সে দেখতে পায় এই মেয়েটা ইতিমধ্যে মারা গেছে এবং তার পুরো মুখ পেঁচানো রয়েছে। এটা দেখে অর্জুন কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মনে হচ্ছিল যে এটাই হয়তো কায়েলের লাশ। এর কিছুক্ষণ পরে পুলিশ সেখানে চলে আসে। এরপর তারা অর্জুনকে এই দীপিকা ও রাক্ষসী সম্পর্কে বিস্তারিত খুলে বলে। পুলিশ জানায় এখানে ঘুরতে আসা দম্পতিদেরকে টার্গেট করত রাক্ষসী ও দীপিকা। এরপর তারা তাদের স্বামীর থেকে টাকা আত্মসাৎ করে তাদের স্ত্রীর মুখে ট্রান্সপ্লান্ট করে বিদেশে পতিতা হিসেবে বিক্রি করে দিত। আর এই ট্রান্সপ্লান্ট করার সময় যেসব মেয়েরা মারা যেত তাদেরকে তারা অ্যাসিডের মধ্যে ফেলে দিত যাতে কোনো প্রমাণ না থাকে। এখন অর্জুনের সাহসিকতার জন্য পুলিশরা তাকে ধন্যবাদ জানায় এবং এখানেই আমরা দেখতে পাই যে কায়েল এখনো বেঁচে রয়েছে। আসলে অর্জুন যখন সেই ডেড বডিটা নিয়ে কান্না করছিল, তখন সেখানে সে কায়েলকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে। আর ঠিক এখান থেকে আমরা বুঝতে পারি যে কায়েলকে সার্জারি করার আগেই অর্জুন সেখানে চলে এসেছিল, যার কারণে কায়েল বেঁচে যায়। এরপর অর্জুন কায়েলকে তার বাবা মার বাড়িতে দিয়ে আসে এবং সে যখন সেখান থেকে চলে যেতে থাকে, তখন কায়েল তার ভুল বুঝতে পেরে অর্জুনকে জড়িয়ে ধরে। এরপর কায়েল তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। তবে এখানেই আমরা জানতে পারি যে কায়েলের আসলে কারো সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল না। সে শুধু অর্জুনকে জেলাসি ফিল করানোর জন্য এমন মিথ্যা বলেছিল। এটা শুনে অর্জুন অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে কায়েলকে কথা দেয় সবসময় তার পাশে থাকার। ঠিক এমনই একটা মুহূর্তের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।